ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, ফের ভুলের কথা স্বীকার করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আগে দুবার ভুল করেছি, আর ভুল নয় জানালেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহার বিধানসভা নির্বাচনের আগে তবে কি ফের পাল্টি খাচ্ছেন নীতিশ কুমার? কি রয়েছে বিস্তারিত আপডেট, কি জল্পনা চলছে রাজনীতির অন্দরে আমরা শুনবো। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন টেলিফোন লাইনে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক দা, আপনি একদম কাছ থেকে দেখেছেন নীতিশ কুমারকে, একটা দীর্ঘ সময় রাজনৈতিক যে কেরিয়ার বা পলিটিক্যাল কেরিয়ারে আপনি কাজ করেছেন একসঙ্গে এবং এখনো কাজ করছেন। সেই সময় দাঁড়িয়ে বা আবারও কি পাল্টি খেতে পারে, কি বলছে আপনার অভিজ্ঞতা? আবারও কি পাল্টি খেতে পারেন নীতিশ কুমার? সকলকে আপনাদের নমস্কার, চ্যানেলে যারা দেখছেন সকলকে নমস্কার। তো দেখুন, নীতিশ কুমার একবার এদিক একবার ওদিক, একবার এই মেরু ওমর করছেন। এটা তো দেখুন, আমি তো গণৎকার নই, তবুও আপনারা বলতে বলছেন, ধন্যবাদ দিচ্ছি। আমি একটা কথাই বলবো যে নীতিশ কুমার যেখানেই যান কিন্তু তিনি কিন্তু সাফল্য লাভ করেছেন। এই এই যে এক মেরু থেকে আর এক মেরুতে যাওয়া, এই যাওয়ার ফলে তার সাংগঠনিক দিক থেকে তার অনেক ক্ষতি হয়েছে তার দলের। কিন্তু নীতিশ কুমারের যে মুখ্যমন্ত্রীর যে গদি, সেটা কিন্তু পরের পর বছরের পর বছর তিনি বজায় রাখতে সক্ষম হয়েছেন। এটা কিন্তু তার একটা ভালো দিক। ভারতবর্ষের ইতিহাসে এরকম কিন্তু কেউ করতে পারেনি। তার জন্য মানে সব থেকে যেটা মূল্যবান জিনিস, সেটা হচ্ছে জনগণের চিন্তাটা তিনি বুঝতে পারেন। জনগণ কি চায়, মানুষ কি চায়, সেই চাওয়াটা তিনি বুঝতে পারেন বলে এইরকম ভাবে এদিক ওদিক করেও তিনি টিকে থাকতে পারেন। কারণ তার যে উদ্দেশ্যটা হচ্ছে জনগণের কল্যাণ করা, পরিবারবাদ নয় বা কোনো সুশাসনকে এড়িয়ে যে গণতান্ত্রিক শাসন কায়েম করা নয়, সেটা তার মাথায় কিন্তু আছে। সেটার জন্যই। তবে আর একটা কথা আপনাকে বলবো, আপনি যে একটু আগে বললেন যে উনি স্বীকার করেছেন যে দুবার ভুল করেছি। হ্যাঁ, দুবার ভুল করেছেন। আরজেডির সঙ্গে গেছেন, আবার যাবেন কি যাবেন না সেই বিষয়ে আপনারা প্রশ্ন করেছেন। তবে একটা কথা বলবো, এটা উনি স্বীকার করলেন, কিন্তু সাংগঠনিক ভাবে তিনি যে দুটো ভুল করেছেন তার ফলে যে আগে তার একক সংখ্যাগরিষ্ঠতা ছিল 121টা 22টা তার এমএলএ ছিল, আজকে কিন্তু সেটা নেই। আজকে 3 নম্বর জায়গায় চলে এসছেন। প্রথমে আরজেডি, তারপরে বিজেপি, তারপরে আজকের এই 50-এর কাছাকাছি তার এমএলএ সংখ্যা। এইটা কিন্তু তার একটা ব্যর্থতার দিক। এইটা বারবার ভাগবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। কেন, সেটা আমরা রাজনীতির কথা আপনি বললেন বলে আর সত্যি খুব কাছ থেকে দেখেছি। এক সময় দুটো, একটু সময় দেবেন, দুটো কথা বলবো। একটা হচ্ছে যে তিনি এই যে এক সময় প্রেসিডেন্ট ছিলেন পার্টির, তিনি বললেন যে না, আমি প্রেসিডেন্ট থাকবো না, আমার উপরে মুখ্যমন্ত্রী বহু চাপ আছে, আমি অন্য আরেকজনকে প্রেসিডেন্ট বানাতে চাই। তিনি হলেন রামচন্দ্র প্রসাদ সিং। রামচন্দ্র প্রসাদ সিংকে, মানে আরসিপি সিং যার নাম, শর্ট নেম, তো ওনাকে প্রেসিডেন্ট করবার জন্য তখন কিন্তু ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিং এ 3টে প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রদেশ, ঝাড়খণ্ড প্রদেশ এবং জম্মু কাশ্মীর প্রদেশ, এই জম্মু কাশ্মীর প্রদেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন, এখনো আছেন জেডিইউ, তিনি এবং এই 3টে প্রদেশের তারা যারা প্রেসিডেন্ট ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে আপনি প্রেসিডেন্টশিপ ছাড়বেন না। সেই রামচন্দ্র প্রসাদ সিংও সেই উপস্থিত আছেন, তার সামনেই বলছেন যে আপনি ওয়ার্কিং প্রেসিডেন্ট বানান কাউকে, কিন্তু প্রেসিডেন্ট বানাবেন না। এই যে আজকে তিনি দেখুন, এতদিন পরে তিনি সেই ওয়ার্কিং প্রেসিডেন্টের জায়গায় চলে এসেছেন, উনি নিজে প্রেসিডেন্ট আছেন। কিন্তু মাঝখানে যে 4-5টা বছরের যে গ্যাপ হয়ে গেল, সাংগঠনিক জায়গায় যে দুর্বলতা তৈরি হয়ে গেল, তার ফলে তার দলের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। আজকের যে এদিক ওদিক তাকে কেন যেতে হচ্ছে? বিজেপি একটা শক্তিশালী রাজনৈতিক দল। বিজেপি যদি কাউকে প্রয়োজন হয় তবে না নেবে, যদি প্রয়োজন না হয় কেন নেবে? আজকে তার 12টা এমপি আছে, তাকে নিতে বাধ্য, কারণ ওই এমপির জোরে আজকের বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারছে পার্লামেন্টে। সেই জন্য বিজেপির একটা প্রয়োজনীয়তা আছে। সেই জায়গা থেকে আর বিজেপির কতগুলো কূট কৌশল আছে, সেই কৌশলগুলো সাংগঠনিক জায়গায় আমি 1 সেকেন্ডে বলে দিচ্ছি। যেখানে যেখানে বিজেপির সাংগঠনিক দুর্বলতা ছিল, যেখানে কোনো এমএলএ পর্যন্ত ছিল না, উড়িষ্যা বলুন, দক্ষিণ ভারতে বলুন, সেই জায়গা থেকে ন্যাশনাল এক্সিকিউটিভে নিয়ে আজ থেকে 20 বছর আগে ভালো ভালো মানুষকে নিয়ে ন্যাশনাল এক্সিকিউটিভ এবং ন্যাশনাল সেক্রেটারিতে বসিয়ে সারা ভারতবর্ষে পার্টিটা বিস্তার করার জন্য চেষ্টা করেছে। কিন্তু নীতিশ কুমারের দলে তার যারা আছেন বিহার কেন্দ্রিক, এই বিহার কেন্দ্রিক হওয়ার ফলে সারা ভারতবর্ষের যে স্ট্যাটাস বা স্ট্যাচার, সেই স্ট্যাটাস এবং স্ট্যাচারের নেতা নীতিশ কুমারের দলে তৈরি হচ্ছে না বলে তার একটা দুর্বলতা আছে। এই 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 জায়গাটা আপনাকে বললাম, এই জন্য তার যে ভুল, কতগুলো ভুল আছে, যে ভুল আমরা ক্ষুদ্র ব্যক্তি,
রাজনীতিতে খুব মানে দেখছি যেটা সেটা খুব ভুল, খুব ক্ষুদ্র। তবু আমি জনগণের কাছে বললাম যদি ভুল ত্রুটি হয় তারা জনগণ মানে আমাকে ক্ষমা করবেন। এইবার আসছি যে তিনি পার্টি খাবেন কি খাবেন না, সেই পার্টি না খাওয়ার জায়গাতে এখন পর্যন্ত আছে সেটা নির্ভর করছে এই যে চারটে রাজ্যে এই চারটে যে বিহারের বাই ইলেকশন হচ্ছে, এই বাই ইলেকশনের রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করছে। এবং সামনে সামনে যে বিল আসছে ওয়াকফ সংশোধনী বিল, এই দুটোর উপরে নীতিশ কুমারের কি স্ট্যান্ড হয় এবং এখানে রেজাল্ট হয় এবং ওয়াকফের উপর কি স্ট্যান্ড হয়, এর উপরে কিন্তু অনেকটা অংশে নির্ভর করছে কেন্দ্রের বিজেপি সেটাকে কিভাবে ম্যানেজ করতে পারবে নীতিশ কুমারকে নিয়ে, সেইটার উপরে কিন্তু তার পার্টি খাওয়া না খাওয়া অনেকাংশে নির্ভর করবে। একেবারে অশোকদা, আপনি একদম কথার শুরুতেই একটা কথা বলছিলেন যে তিনি যেখানেই যান না কেন, যেখানেই পাল্টি খান না কেন, তিনি কিন্তু আখেরে সফল। অর্থাৎ আমার তখনই সেই প্রশ্নটা আমার আপনাকে করছি যে না করলেই নয়, তাহলে রাজনীতি মানে কি শুধুই কুর্সি বাঁচানোর খেলা? না না, দেখুন সেটা তো আমি বলিনি, আপনি অন্যভাবে নেবেন না আমার কথাটাকে। কুর্সি তো দেখুন, রাজনীতি তো পাওয়ার, ক্ষমতা তো নিশ্চয়ই সকলে চাইবে, এটা তো ক্ষমতার জন্যই তো রাজনীতিতে লড়াই করা। ক্ষমতায় যদি না যেতে পারেন তাহলে মানুষের জন্য কাজ করবে কি করে? নীতিশ কুমারের যে গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক যে চিন্তা ভাবনা তার যে ভিতরে যে আছে, বিজেপির যে চিন্তাধারা আছে কিভাবে রাষ্ট্র শাসন করবে, এবং নীতিশ কুমারের যে লোহিয়া জয়প্রকাশের তিনি যে অনুগামী, তার যে চিন্তাধারা ফারাক আছে। কিন্তু ফারাক থাকলেও সে চাইছে যে আমি অন্তত যেখানে যেখানে ক্ষমতা ঢুকতে পারবো, বিহারে আমি ক্ষমতায় আছি, আমি সেখানে আমার আমার মতন কাজ করে যাবো। দেখুন উনি মদটাকে তুলে দিয়েছেন, মদটা তুলে দেওয়ার ফলে বিহারে অনেকের সমালোচনা হচ্ছে। এই যে প্রশান্ত কিশোর বড় বড় কথা বলছেন, প্রশান্ত কিশোরকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন নীতিশ কুমার, এটাও একটা নীতিশ কুমারের বড় ভুল। কারণ হচ্ছে নীতিশ কুমার যে প্রশান্ত কিশোরকে নিয়ে এসছেন একজন অরাজনৈতিক ব্যক্তি, সে রাজনীতি, দেখুন রাজনীতি একটা পাঠশালা আছে, অ আ ক খ পড়ে তারপরে ইউনিভার্সিটি পর্যন্ত পড়তে হয়, তবে রাজনীতির মাথায় পৌঁছানো যায়। যদি কাকে ধরে এনে বসানো যায় সে কিন্তু সেই নেতা তৈরি হয় না। নীতিশ কুমারকে ধরে এনে নেতা তৈরি করতে গেছিলেন। আজকের দিনে নীতিশ কুমারের সব থেকে বড় শত্রু হচ্ছে প্রশান্ত কিশোর। সে বলছে আমি যদি আসতে পারি আমি 5 ঘন্টার মধ্যে মদ এখানে চালু করে দেবো। এই যে ভয়ঙ্কর কথাবার্তা প্রশান্ত কিশোরের, কারণ সে একজন অরাজনৈতিক ব্যক্তি। কারণ হচ্ছে সরকারে আসতেই হবে না, সরকারে আসতে সে আইনটা বদল করার জন্য সেখানে পার্লামেন্টে যেতে হবে, আইন প্রণয়ন করতে হবে, তারপরে সেটা বদল করতে হবে। তোর জ্ঞানই নাই, কারণ সে কোনোদিন অ্যাসেম্বলিতে বসেনি, পার্লামেন্টে বসেনি। প্রশান্ত কিশোরের জ্ঞানটা নাই, জ্ঞান বলে দিলে আমি 4 ঘন্টার মধ্যে 5 ঘন্টার মধ্যে আমি এটাকে তৈরি। এই যে এই সব মানুষগুলোকে নীতিশ কুমার নিয়েছে, তুই যে ক্ষমতার অলিন্দে একেবারে মাথায় বসেছিল, এটা সব থেকে নীতিশ কুমারের ভুল। আজকের আমরা পশ্চিমবঙ্গের মানুষ এই প্রশান্ত কিশোরের জন্য ভুগছি। এক সময় এই প্রশান্ত কিশোর যখন এসেছিলেন, যে কোনো ঘটনা চক্রই হোক, আমি কিন্তু তার প্রতিবাদ করেছিলাম, নীতিশ কুমারের সামনেই প্রতিবাদ করেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষতি হবে। আজকে সেটা ফলছে। সেদিন আমাকে অনেক কথা শুনতে হয়েছিল, অনেকে অনেক কথা আমাকে বলেছিলেন, জঘন্য ভাবেও বলেছিলেন, কিন্তু আমি গায়ে মাখিনি। কিন্তু আমি পশ্চিমবঙ্গের মানুষ, আমি বাংলার মানুষ, বাংলার জনগণ যাতে ক্ষতি না হয় সেই জন্য আমি বুঝেছিলাম যে প্রশান্ত কিশোরের ফলে আজকে দেখছেন চরম দুর্নীতি পশ্চিমবঙ্গে, কিভাবে নেতাগুলো জেলে চলে যাচ্ছে, এরকম সারা ভারতবর্ষে কোনো জায়গায় নেই। মন্ত্রীগুলো জেলে চলে যাচ্ছে, কারণ যে প্রশান্ত কিশোর সে হচ্ছে ব্যবসাদারি ভিত্তিতে দল চালাতে চায়, কিন্তু দলটা ব্যবসাদারি নয়। এইটা এখনো প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে অনেক সৎ অনেক মানুষ আছেন, আপনারা যতই রাজনীতির লোককে গালাগালি করুন, কিন্তু সেই জায়গা থেকে নীতিশ কুমারের জন্য অনেস্ট পার্সন হলেও কিভাবে এই লোকগুলোকে স্থান দিল, এটা সব থেকে ভুল জায়গায় এসে গেলেন নীতিশ কুমার। কিন্তু যেটা ভালো দিক, এই যে মদটা তুলে দেওয়ার ফলে মহিলাদের মধ্যে, যে বিহারের জনসংখ্যা 50% মহিলাদের জন্য সবার আগে তিনি 50% রিজার্ভেশন তৈরি করলেন পঞ্চায়েতের জন্য, এবং মেয়েদের স্কুলে যাওয়ার জন্য সারা ভারতবর্ষের মধ্যে প্রথম তিনি। এবং আর একজন ছিলেন ওনারই সেই জনতা পার্টিরই কর্ণাটকের রামকৃষ্ণ হেগড়ে। এরা মহিলাদের জন্য যে কাজগুলো করে গেছেন, স্কুলে যাওয়ার জন্য সাইকেল, তাদের নানা পড়াশোনার সুযোগ সুবিধা, তারা যদি দূরে যদি কোথাও যায় তাদের জন্য যদি হোস্টেলের ব্যবস্থা, এই যে চিন্তাধারা নীতিশ কুমারের, এই চিন্তার মধ্যে থেকে কিন্তু মহিলা ভোটারের এই 50% ভোটারের একটা যারা সাইলেন্ট ভোটার, এই সাইলেন্ট ভোটার সবসময় কিন্তু নীতিশ কুমারকে সাপোর্ট করে যাচ্ছে। ওখানে তার যে পাল্টা গোষ্ঠী মানে মুসলিম এবং যাদব সম্প্রদায়, সেটাকে রোকবার জন্য এই সাইলেন্ট ভোটার নীতিশ কুমার তৈরি করেছেন, জায়গায় নীতিশ কুমারের কৃতিত্ব। একেবারেই ধন্যবাদ অশোকদা, আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনি একাধিক কথা জানাচ্ছিলেন এবং যেমনটা তুলে ধরলেন নীতিশ কুমারের দল নিয়ে একাধিক তথ্য
এবং পাশাপাশি এই যে রাজনৈতিক প্রেক্ষাপট, তিনি দল বদল করবেন কিনা। তবে এই যে নারী ক্ষমতায়ন বা নারীর সুরক্ষা নিয়ে একাধিক যে কার্যকলাপ করেছেন নীতিশ কুমার, তার পাশাপাশি আরো একটা কথা না বললেই নয়, এই সেই নীতিশ কুমার যিনি কিনা এই জুলাই মাসে তারই দলের এক এমএলএ কে বলেছিলেন, মহিলা এমএলএ কে বলেছিলেন, আপনি মহিলা, আপনি কিছুই জানেন না। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।